জি 24 ঘন্টায় আমি সব্যসাচী শুরু করছি স্পেশাল 24। কিছুদিন আগে মুর্শিদাবাদের ঘর ছাড়াদের কথা শুনিয়েছিলাম। আজ ঘরে ফিরেছেন যারা, তাদের কথা শোনাবো, জানাবো ঘরে ফেরাও কতটা আতঙ্কের, কতটা যন্ত্রণা, উদ্বেগের হতে পারে। নিজের যে চেনা বাড়ি ছেড়ে পালিয়ে বাঁচা, ফিরে এসে যখন সেই বাড়ি খুব করে অচেনা হয়ে যায়, তখন আর কি করার থাকে বলুন তো? একটা বাড়ি তো এমনি এমনি তৈরি হয়ে যায় না। একটা বাড়ির মৃত্যু মানে তিল তিল পরিশ্রমের অপমৃত্যু, সংসার স্বপ্নের অপমৃত্যু, শৈশব স্মৃতির অপমৃত্যু। মুর্শিদাবাদের একাধিক গ্রামে সেই অপমৃত্যুর হাড় জিরজিরে কঙ্কাল। আসুন সেই সব গ্রামে যাওয়া যাক, শোনা যাক সেই সব গাঁয়ের কথা। চলুন ঘরে ফেরা যাক। বহুদিন পর আজ বৃষ্টি পেল জঙ্গিপুর। ঘন ঘন মেঘের গর্জন, মাঝে মাঝে আকাশ কালো করে টিপটিপ বৃষ্টি, সঙ্গে দমকা হাওয়া। তীব্র গরমের পর এই কিছুটা বৃষ্টি স্বস্তি দিল এলাকাবাসীকে, আর চিন্তা বাড়িয়ে দিল সেই সব মানুষগুলোর যারা আকাশের দিকে চেয়ে প্রমাদ করলেন। মালদা বৈষ্ণবনগরের শরণার্থী শিবির থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে যারা ফিরে এসেছেন, যাদের কার্যত কিছু না খেয়ে ঘুটঘুটে অন্ধকারে কাটাতে হয়েছে পরপর দুটো রাত। নিজের বাড়ি থেকে মালদার শরণার্থী ক্যাম্পে যেতে হয়েছিল। সেখানে মাথার ওপর অন্তত একটা পাকা ছাদ, স্কুল বাড়ির ছাদ ছিল। এখন সে ছাদও নেই, ভেঙে গিয়েছে সব। ঠাঠা পড়া গরমের পর মুর্শিদাবাদের আকাশে মেঘের আনাগোনা, বিদ্যুৎ চমকাচ্ছে, টিপটিপ করে পড়ছে বৃষ্টি। নিঃসন্দেহে সমগ্র মুর্শিদাবাদবাসী একটু স্বস্তি পাচ্ছেন তখন জেলা থেকে, কিন্তু স্বস্তি পাচ্ছে না ওরা, কারণ ওরা তো ফিরে এসেছে মালদা থেকে। মালদার বৈষ্ণবনগরের অস্থায়ী শরণার্থী শিবির থেকে কার্যত জোর করেই মালদা প্রশাসন ওদেরকে আবার ফিরিয়ে দিয়েছে এই জঙ্গিপুরের বেদবোনা গ্রামে। বছর 52 কল্পনা মণ্ডল ফিরেছেন দিন দুয়েক হলো। ফুটি ফাটা প্লাস্টিক ছাউনি, তার নিচে আদরের গরুগুলোর ঠাঁই, নিজে খোলা আকাশে। চোখের জলে মিশে গিয়েছে বৃষ্টির জল। না, বাড়িঘর সব পুড়িয়ে দিয়েছে। পাঁচটা গরু আছে, তো 5টা গরুকে বাঁচাবো না নিজে বাঁচবো? সবাই তো বৃষ্টির মধ্যে বসে আছি, কি করবো? সারা রাত তো এখানে বসে আছি। বিএসএফেরা বলছে যে একটু গড়া দেন, আমি কি জায়গা নাই, মশাতে কামড়াচ্ছে, কিছু নাই, ঘুমাবার অবস্থা নাই, কিছু বসার জায়গা নাই, কি করে ঘুমাবো? এই তো বৃষ্টির মধ্যে বসে আছি, এখন বৃষ্টি পড়ছে তো কি করব? বিডি অফিস থেকে একটা ত্রিপল দেওয়া হয়েছিল বেবি মণ্ডলকে। পোড়া ভাঙচুর হয়ে যাওয়া বাড়িতে 6 মাসের শিশু সন্তানকে আগলে দিন যাপন মায়ের। বেবি মণ্ডল এখান থেকে একজন মাঝির সহযোগিতায় ধুলিয়ান গঙ্গা পেরিয়ে সোজা চলে গেছিলেন মালদার বৈষ্ণবনগর। তারপর সেখানে বেশ কিছুদিন একটা শরণার্থী শিবিরে কাটানো, সেখান থেকে আবার মালদা প্রশাসনের দ্বারা জোর করে এখানে ফিরিয়ে দেওয়া। এই ঝমঝমি এই বৃষ্টির মধ্যে বেবি মণ্ডল, তার পরিবার, তার পরিবারের মহিলা সদস্য এবং তার কোলে থাকা ফুটফুটে শিশু, তাদেরকে নিয়ে কোথায় যাবেন? তাই বাধ্য হয়ে আবারও এই 2টি পলিথিন, একটি মাথার ওপর এবং একটি পেতে রাখার জন্য পায়ের নিচে, এই আশ্রয়কে সম্বল করে দুরাত কাটিয়েছেন। ওখানে থাকবো, কি করব? বাচ্চা নিয়ে কোথায় যাবো? বাচ্চা তো ভিজে যাবে। ভিজে গেলে কি করব? কিছু করার নেই। শরীর খারাপ হবে তো? শরীর খারাপ তো হবে। কত বড় হয়েছে? কত বয়স? 6 মাস। 6 মাস। খাবার পেয়েছেন? খাবার পেয়েছি। ওই ক্যাম্প থেকে? হ্যাঁ, ক্যাম্প থেকে। আর নিজেরা রান্না করার মতো কিছু পেয়েছেন? চাল, ডাল, আলু? না, কিছু পাননি। সাগর মণ্ডল 19 বছরে উচ্চ মাধ্যমিক পড়তে পড়তে পড়া ছাড়তে হয়েছে। দাদা ভিন রাজ্যে কাজে, এখানে সংসার টানার অনেকটা দায় সাগরের। সমবায় ব্যাংক থেকে ঋণ নিয়ে টোটো কিনেছিল সাগর। পরিবার স্বপ্ন বুনছিল একটু একটু করে, পুড়ে গিয়েছে। হিংসায় ওই ধারের টাকায় কেনা টোটো পুড়ে ছাই, ভেঙে গিয়েছে বাড়িখানাও।
সাগর মণ্ডলের এখন সব থেকে বড় প্রশ্ন, তার রোজগার চলে গেছে, কিন্তু এই যে টোটোটা সে ফাইন্যান্স কোম্পানির কাছ থেকে ঋণ নিয়ে কিনেছিল, এই ঋণ সে শোধ করবে কি করে? ফাইন্যান্স কোম্পানি তোমাকে টাকা দিয়েছে, তারা টাকা ফেরত চাইবেই চাইবে। কিভাবে তাদের টাকা কি করে দেবো? বাড়িতে গাড়ি বাড়ি সব ভাঙচুর করে দিয়েছে, বাড়ি লুট করে চলে গেছে, এখন আমি কি করে দেবো বলেন তো? আমার পোতার টোটো নিয়েছে এই 17 দিন হইলো, দিয়া টোটোটাকে আগুন জ্বালিয়ে এইদিকে দুয়ার ভাঙতে পারিনি, এই যে এটা ভেঙে লুট কইরা তখন টোটো করেছে। আপনাদের এখন পরিবার চলছে কিসে দিদিভাই? কি করবো, সব আশ্রম থেকে আসছে, ওগুলো খাওয়া দাওয়া করছি। নিজের তাহলে কোনো রোজগার এখন রোজগার নাই, আর কি করে রোজগার করব? এই যে এখন ভয় লেগে আছে না। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় মিন্টু বসাকের সঙ্গে অয়ন, মুর্শিদাবাদ। শামশেরগঞ্জের বেদবোনায় মূলত খেটে খাওয়া পরিবারগুলোর বাস। কেউ দিনমজুর, কারো কারো পুরুষ মানুষ, আবার পরিযায়ী শ্রমিক। তিল তিল করে যে সংসারটা গড়ে উঠেছিল নিঃশেষ। গোটা গ্রাম জুড়ে একটা খ্যাপা তাণ্ডবের ছবি। ঘর ছেড়েছিলেন ভয়ে, আর ঘরে ফিরেও তো ভয় কাটছে না, দুশ্চিন্তা কাটছে না। যে বাড়ি ছেড়েছিলেন সে ভাঙাচোরা বাড়ি আজকে বড্ড অচেনা। অচেনা বাড়িতে অচেনা জীবন যন্ত্রণা মুর্শিদাবাদের এই বেদবোনা গ্রামের। এটা জয়ন্তী ঘোষের বাড়ি। স্বামী বাইরে কাজ করে, সেখান থেকে উপার্জন করা অর্থ নিয়ে কিছুদিন আগেই বাড়ি বানিয়েছিলেন। সেই বাড়ি এখন ধ্বংসস্তূপ। রাস্তায় ছড়ানো ছেটানো কাগজ, ভাঙা চালা, পোড়া দেওয়াল সাক্ষী। বেদবোনার যন্ত্রণার রং অনেক গাঢ়, তাতে আলো ঢোকে না, আশা ফোটে না। হাহাকার ছাড়া আর কিচ্ছুটি নেই যেন। অশান্তিতে ঘর ছাড়া হতে হয়েছে, ঘরে ফিরে অশান্তি আরো তীব্র, আরো তীক্ষ্ণ। গায়ের মানুষ বুঝতেই পারছেন না তাদের দোষটা কি। জায়গা নাই আমার, সবকে আমার লিয়েছি একবারে। আমার যেমন চত্রি ছিল আমার, আমি ঘর মানে টাকা রেখেছিলাম 1 লাখ টাকা, ওটিও লিয়েছে, লিয়েছি আগুন লাগিয়েছে। আগে দিয়ে আগে লুট করেছে, দিয়ে আগুন লাগাচ্ছে। সমস্ত যেরকম বই লিয়ে দেয়, কেমন কোথাও থাকে আমার পুলিশ ঝগড়া করিনি, ঝাঁটি করিনি, কিচ্ছু করিনি। আতঙ্ক না হতাশা, কোনটা যে মনে বেশি দাগ কাটছে এখন, গুলিয়ে যাচ্ছে বেদবোনার। কেন্দ্রীয় বাহিনীর পাকাপাকি ক্যাম্প না থাকলে আবারও কি তাণ্ডব হবে? প্রশ্ন তাড়া করে বেড়াচ্ছে গ্রামে। আমার কাছে এলে পরে সুরক্ষা চাই, ক্যাম্প চাই। ক্যাম্প ছাড়া বাঁচতে পারবো না, সব লুট করে লিয়ে গেছে, তাও সবুরি করে নিব, কিন্তু ক্যাম্প চাই আমরা। ক্যাম্প না থাকলে পরে আমরা থাকতে পারবো না। আছি তো এইখানে ছিলাম, পরের বাড়িতে থাকছি, কিন্তু ক্যাম্প চাই আমরা। আর ওই হ্যাঁ পারমিটি ক্যাম্প চাই আমরা, না চাইলে পরে আমরা বাঁচতে পারি না। আমরা চারদিকে মুসলিম আর আমরা মতখানে। বাড়ির চাল ডালটুকুও রাখেনি, সব লুট হয়েছে। মানুষ খাবে কি, খাবে কিসে, থাকবে কিসে, বাঁচবে কি করে? প্রশ্ন 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 হাজারো, উত্তর নেই কারো কাছে। আমি কোথায় যাবো আর কোথায় কি করবো? বাবা আমাদেরকে একটু কিছু রক্ষা করো। আমার যে কিছু নেই সংসারে, তো আমি কি করে খাবো? বাসন কুসন নেই, কিসে রান্না করবো? সিলিন্ডার ছিল আমার, বড় সিলিন্ডার, সে সিলিন্ডার আমার কিছু নেই। আখা দেখো আগে। ঘর ছাড়ার পর ঘরে ফেরার যন্ত্রণার এই ছবি। ঘরে ফেরাও যে এত যন্ত্রণার হয় আগে কখনো দেখেনি বেদবোনা। স্বপ্নপোড়া গ্রামের পোড়া মনের গল্প হয়ে দাঁড়িয়ে রয়েছে বেদবোনা। ক্যামেরায় শুভরাজের সঙ্গে সোমা, জি 24 ঘন্টা। মুর্শিদাবাদের জাফরাবাদের বাসিন্দা
হরগোবিন্দ ও চন্দন দাসকে খুনের ঘটনার বেশ কয়েকটা দিন কেটে গিয়েছে। 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু তাও আতঙ্ক কাটছে কই। পরিবারের বাকি সদস্যরা দিনে মানে বাড়িতে আসছেন, আর রাত হলে বাড়ি ছাড়ছেন ভয়। এখনো আতঙ্কের রেশ লেগে রয়েছে দাসবাড়ির উঠোন দালানে। ঘর থেকেও ঘর ছাড়ার মতন দিন যাপন এই দাস পরিবারের। ঘর গেরস্থালি বাড়ি গড়দর ছাপিয়ে সব থেকে বড় যে প্রশ্ন হয়ে দাঁড়ায়, সেই প্রশ্ন হচ্ছে জীবন। আমি এই মুহূর্তে যে বাড়িতে দাঁড়িয়ে রয়েছি, দিগরি জাফরাবাদের সেই বাড়ি হরগোবিন্দ দাস এবং দস্যপুত্র চন্দন দাসের, যারা দুজনেই এই বাড়ি থেকে, এই যে দরজাটা, এই দরজার পাশে যে বাঁশের বাখারি আছে, সেখান থেকে মাত্র 50 মিটার দূরে বাবা এবং ছেলেকে নৃশংসভাবে খুন করা হয়েছে 12ই এপ্রিল। এবং তারপর থেকে এই পরিবারের কোনো সদস্য বাড়িতে থাকতে সাহস পাচ্ছেন না। কেন্দ্রীয় বাহিনী আছে, তবু ভয় কাটছে কই। ঘরের পুরুষ মানুষগুলো আর নেই, নেই ঘরের দরজাখানাও। পড়শি বাড়িতে রাত কাটাতে হচ্ছে বাড়ির মহিলাদের। কি করে, দরজা নাই, কিছু নেই, ভাঙচুর করে ফেলে দিয়েছে। মেয়ে ছেলে লেকে থাকতে পারি এখন, সেও অপরের বাড়িতে, বাসের বাটার বাড়িতে থাকছি। যেটুকু সাহস আছে তা কেন্দ্রীয় বাহিনীর জন্য, কিন্তু কেন্দ্রীয় বাহিনী চলে গেলে এ প্রশ্ন দাস পরিবারের, প্রশ্ন জাফরাবাদের। কেন্দ্র বাহিনী আছে বলে আমাদের সাহস আছে, তাছাড়া সাহস নেই। কেন্দ্র বাহিনী যদি এখনো যদি চলে যায় তার কোনো মানে নেই, অ্যাটাক করবে। ঘরে আসাই সার, কারণ ঘর আর বাসযোগ্য নেই। সেই অর্থে দুমুঠো চাল ফুটিয়ে খাওয়ার মতো অবস্থা নেই রান্নাঘরে। 12 তারিখ সবকিছু তছনছ হয়ে গেছে, এবং তছনছটা ঠিক কীভাবে হয়েছে আমি আমার ক্যামেরা বন্ধু মিন্টু বসাককে দেখাতে অনুরোধ করব। এই বাড়িতে এখন এক মুঠো চাল ডাল ফুটিয়ে খাওয়ার উপায় নেই পরিবারের সদস্যদের, কারণ রান্নাঘরটা ছাদ থেকে শুরু করে নিচ পর্যন্ত ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। বাড়ির একাধিক জায়গাতে বড় বড় আদলা থান ইট পড়ে রয়েছে, এবং এই বাড়িতে কমপক্ষে 200 থেকে 250 খুব কম বয়সী ছেলে, তাদের বয়স বড় জোর 18 থেকে 25, তারা প্রথম ঢোকে। এবং সব ছোট থেকে 5 বছর, 7 বছর, 10 বছর, 12 বছর, 15 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর, কারা ঢুকেছে খুব পরিষ্কার। একেবারে ছোট থেকে বড় পর্যন্ত প্রত্যেকে একের পর এক ঢোকে, এবং কম বেশি প্রায় 2000 মানুষ এ বাড়ির উপর একটা তাণ্ডব চালায়। থমথমে জাফরাবাদ। কেন্দ্র বাহিনীর ভারী বুটের শব্দ শুধু। কবে স্বাভাবিক হবে সবকিছু? প্রশ্ন ঘুরপাক খাচ্ছে মুর্শিদাবাদের গরম ভেজা হাওয়ায়। মুর্শিদাবাদের একাধিক গ্রাম ঘর হারাদের যন্ত্রণার সাক্ষী। ঘর যখন ছেড়েছিলেন তখন ঘর ছিল, এখন ফেরাটাই হয়েছে শুধু। অনেকের ঘর আর নেই। শামশেরগঞ্জে, জাফরাবাদ, রানীপুরের মতন অনেক গ্রাম থমকে গিয়েছে, কুকড়ে গিয়েছে ভয়ে। দুঃস্বপ্নেও যে ভাবনা আসেনি, সেই ভাবনা ভারী হয়ে আছে গ্রামের আনাচে কানাচে। হিংসার ঝড় এত গভীর, এত তীক্ষ্ণ, এত ঘৃণ্য হয়। হতভাগ গাঁয়ের মানুষগুলো কোথায় যাব, কি হবে আমাদের? হাওয়ায় হাওয়ায় গুমোট বেঁধে আছে এই প্রশ্নগুলো। এ ঘর আর থাকার নয়, ঘরের সঙ্গে সঙ্গে স্বপ্ন পুড়েছে, মন ভেঙেছে। থমথমে জাফরাবাদ গ্রাম, রোজগারের জীবন থমকে গিয়েছে ভাঙা চালা, পাঁচিল, ভাঙা উনুনে। চোখ বন্ধ করলেই আতঙ্ক। এখন কি হচ্ছে, হ্যাঁ এখনো চোখ বন্ধ করলেই ওই দৃশ্যগুলো শুধু চোখের মধ্যে, মাথার মধ্যে শুধু ওইগুলোই ঘুরছে। যেগুলো হ্যাঁ মারামারি, এই যে 2টো মার্ডার হলো, বাড়িগুলোকে পুড়িয়ে দিয়েছে। ওই ধারে যদি যান তো দেখতে পাবেন কেমন করে পুড়িয়ে দিয়েছে সবকিছু। আর বাড়ি তো সব লুট করেছেই। তো বয়স, খুব বয়সের ছেলেগুলো নয় কিন্তু, 14, 15, খুব জোর 18, 20 থেকে ছেলেগুলা।
গ্রামে অধিকাংশ বাড়ি তালাবন্ধ, ঘরে ফেরা হয়নি অনেকের। যারা ফিরেছেন তারা থমকে গিয়েছেন। নিজের বাসাও এত অচেনা হতে পারে? জাফরাবাদ গ্রামের এখনও অনেক বাড়িতে দরজা খোলা হয়নি। পুরুষ মানুষরা এখনও বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। কার্যত সেই দিনের যে বিভৎস দৃশ্য দেখেছেন তারপর বাড়ি আসতে ভয় পাচ্ছেন। এভাবেই একের পর এক বাড়ি এখনও পর্যন্ত তালাবন্ধ অবস্থায় রয়েছে। কোনো কোনো বাড়ির সামনে এখনও পর্যন্ত যে পোড়া ধ্বংসস্তূপ তাও এখনও দেখা যাচ্ছে। ঘরের ভেতরে বিভিন্ন জায়গায় তালাবন্ধ করে রেখেছেন এই এলাকার মানুষজন। পুরুষরা যারা বাইরে গিয়েছেন তারা দিনের বেলায় কেউ কেউ বাড়িতে আসলেও বিকেল নামলে এখান থেকে চলে যাচ্ছেন নিশ্চিন্ত ঠিকানায়। কেউ টোটো চালান, কেউ বাঁধেন বিড়ি, কারো ছোট্ট দোকান ছিল, কেউ হকারি করে খেতেন। এখন সব বন্ধ। হ্যাঁ, কাজ বন্ধ, সবই বন্ধ। তরকারি পাতি আমাদের খেতে পাই না, ঠিক মতন খেতে পাচ্ছি না। বিড়ি বাঁধি, বিড়িও বাঁধতে পাচ্ছি না। যে ধরতে সে খেতে পাচ্ছি, খেতেও পারি না। রান্না করছে, রান্না খেতে দিচ্ছে। আমরা বাড়িতে খাবার রুচি হয় না, বাড়িতে মনে করছি যে খাবার করি খাই, রান্না করেও খেতে পাচ্ছি না। ছেলে দুটোকে লেখাপড়া করাইছি বুঝলেন, এই কর্ম থেকেই এখন অসুবিধা পড়ে আছি। রোজগার বন্ধ। গ্রামে ভয় করে যাতে সাহস করে যেতে পারি না। সাহস করে গেলে হয়তো আটক করে দেবে, আমাকে আগাম করে দেবে। ছেলে বেড়ে তো আমরা বিড়ি টিড়ি বাঁধি। 4টা ছেলে, 2টা 3টা ছেলে আছে। ছেলে সংসার বিড়ি টিড়ি বেঁধে চালাচ্ছে। এখন সেটা করতে পারছেন? এখন তো কদিন থেকে 10 দিন থেকে বসে আছি। 10 দিন থেকে বসে আছি, কি খাই আর কি করি আমরা এত দিশা পাই না। জাফরাবাদে তো অনেক বাড়ি ঘর নষ্ট করেছে, 2টা মার্ডার করেছে। এই তো রানীপুরে আপনার দোকানপাট লুট করেছে, গাড়ি পুড়ালছে। দোকানে প্রচুর মাল ছিল ওই তো রতিকান্ত পালদের, তাদের দোকান পুড়ালছে। ওইদিকে অনেক বাড়ি ঘর। তারপরে আপনার ওই মনসা, মানে বাড়িতে একটা মনসা মানে থান ছিল আর কি, ঠাকুর ছিল, সেই ঠাকুরের মূর্তিকে ভেঙেছে। জাফরাবাদ গ্রামের অনেক পুরুষই এখনো বাড়ি ফিরতে সাহস পাচ্ছেন না। কেউ কেউ আসছেন, আবার তারা ফিরে যাচ্ছেন নিশ্চিন্ত ঠিকানায়। এখন বিএসএফ রয়েছে, ফলত মহিলারা কিছুটা হলেও সুরক্ষিত। কিন্তু ভয় একটাই, বিএসএফ যখন চলে যাবে তখন কি হবে। তাই ঘুরে ফিরে যারা আসছেন তাদের কাছে একটাই দাবি তুলছেন, স্থায়ী বিএসএফ ক্যাম্পের। জাফরাবাদের পাশেই রানীপুর গ্রাম, এখনো অনেকে ঘরছাড়া, যেমন ঘরছাড়া সস্ত্রীক রামচন্দ্র দাস। জাফরাবাদের পাশের গ্রাম রানীপুর। এটা হচ্ছে রামচন্দ্র দাসের বাড়ি। রামচন্দ্র দাস আর তার স্ত্রী সেই ঘটনার দিন নৃশংসভাবে নির্যাতন চালানো হয়েছিল এই বাড়িটির ওপরেও। আতঙ্কে তারা বাড়ি ছেড়েছেন সেদিন রাতেই, তারপর আর বাড়ি ফেরেননি। তার একমাত্র ছেলে কখনো কখনো দিনের বেলাতে আসেন এবং বাড়িটি কিছুক্ষণ থাকেন এবং তারপর তিনিও এখান থেকে চলে যান। এই বাড়িতে সেই ঘটনার পর থেকে রাত কাটানোর আর সাহস হচ্ছে না। রাত নামলে আতঙ্ক গিলে খায় রানীপুরকে। এখানেও দাবি কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তার। তো নিরাপদ এখন বিএসএফ আছে বলে এখন ঠিক আছে, আবার বিএসএফ চলে যাবে তখন আবার যে কারসে আবার হামলা হবে না, এর কোনো তো মানে নাই। হামলা হতেই পারে। আমাদের ওই জন্য বিএসএফ ক্যাম্প বলেছি, দেখা যাক কি হয়, কত দূর বিএসএফ ক্যাম্প দরকার। আতঙ্ক উদ্বেগী সম্বল মুর্শিদাবাদের একাধিক গ্রামের। অল্প বয়সী ছেলেগুলোর দাঁত নখ বের করা তাণ্ডব দেখে অবাক বনে গিয়েছে গ্রামগুলো। এরকমও হতে পারে, এরকমও হয়। ঘরে ফিরে কপাল চাপড়ে এই প্রশ্ন ঘুরে ফিরে আসছে জাফরাবাদ, রানীপুরের মতো গ্রামগুলিতে। ক্যামেরায় শুভরাজের সঙ্গে সোমা, জি 24 ঘন্টা। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে পরের মাসেই তিনি যাবেন এই হিংসা বিধ্বস্ত গ্রামগুলোতে। আসলে জাফরাবাদ, বেদবোনার মতো গ্রামগুলো একটু ভরসা চাইছে, রাজনীতি নয়। এভাবে যে চেনা গ্রাম ঘরবাড়ি ওলট পালট হয়ে যাবে কেউ তো ভাবেনি। সে কারণেই আতঙ্কে কুঁকড়ে রয়েছে তারা। কেন্দ্রীয় বাহিনী চলে গেলে কি হবে এই প্রশ্ন, ঘরে ফিরেও শান্তি পাচ্ছেন না হিংসা বিধ্বস্ত গ্রামের মানুষগুলো। প্রশাসনের কানে কথা যাচ্ছে তো? ঘরে ফিরে ওরা ভালো থাকবেন তো? প্রশ্ন থাকলো।
জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ে পর্যটকের ওপর জঙ্গি হামলা। পর্যটকদের লক্ষ্য করে এলোপাথারি গুলি চালায় জঙ্গিরা। জঙ্গিদের এলোপাথারি গুলিতে 8 জন গুলিবিদ্ধ। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে পর্যটকরা অমরনাথে যাচ্ছিলেন। স্থানীয় সূত্রে খবর, পর্যটকদের ভিড়েই মিশেছিল জঙ্গিরা। পেহেলগাঁওয়ে জঙ্গিদের খোঁজে তল্লাশি শুরু করেছে সেনা। ইতিমধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর নির্দেশে পেহেলগাঁও যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ইতিমধ্যে গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে, চিরুনি তল্লাশি চালানো হচ্ছে। কি করে এই ঘটনা ঘটলো তা নিয়ে রীতিমতো প্রশাসন উদ্বেগ প্রকাশ করেছে। কারণ দীর্ঘদিন পর এভাবে কোনো জায়গায় ট্যুরিস্ট লজে সেখানে পর্যটকদের উপরে হামলার ঘটনা ঘটলো। ফলে গোটা বিষয়টা নিয়ে কাশ্মীরের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠে যাচ্ছে এই ঘটনায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।